সমুদ্রের মতোই গভীর এক নারীর মন, যেখানে লুকিয়ে আছে অজানা সত্য। আশাপূর্ণা দেবীর সমুদ্রকন্যা গল্পটি মানুষের মনের গভীরতা, সম্পর্কের জটিলতা এবং এক নারীর অন্তর্দ্বন্দ্বকে অত্যন্ত সূক্ষ্মভাবে তুলে ধরে। এই ভিডিওতে আপনি শুনবেন সেই গল্প যেখানে বাহ্যিক শান্তির আড়ালে লুকিয়ে থাকে অজানা আবেগ ও প্রশ্ন। নমস্কার, শুভ সন্ধ্যা। শাশ্বতী সিনহা টক্সে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা শুনছেন আশাপূর্ণা দেবীর সমুদ্রকন্যা, আজ চতুর্থ অংশ। শুরু করি। ও এখন গেল সিংঘি সাহেবের কাছে। সিংঘি সাহেবের কাছে? ও সোমা গেল? ক্ষুব্ধ বিস্ময়ে স্তব্ধ হলেন শরদিন্দু। সুপ্রভা বলেন, গেল তো, বলল আমি যাচ্ছি, বুঝিয়ে বলছি। কি বলতে চায় ও? ও জানে আর ওর ভগবান জানেন। শেষ পর্যন্ত ডোবাবে বলে বিছানায় শুয়ে পড়েন শরদিন্দু। কিন্তু বাপকে আর ডোবালো কই সোমা? নিজেই তো ডুবল। গিয়েছিল তো নিচের বৈঠকখানায়, শান্ত গলায় বলেছিল, এইসব অনুষ্ঠান আজ থাক না। সিংহ সাহেব ইতিপূর্বে আরও একদিন এসেছিলেন, এসে শরদিন্দুর তত্ত্ববার্তা নিয়ে গিয়েছিলেন। সোমাকে দেখেওছেন, তবু এমন একা দেখেননি। পুরোহিত আর সেই আত্মীয়টিকে বাজারে পাঠিয়ে দিয়ে বসেছিলেন একখানা ম্যাগাজিন হাতে। এই সময় এই আবির্ভাব। কিন্তু কথাগুলো ওর কেমন উল্টোপাল্টা যেন। নড়ে চড়ে বসলেন সিংহ সাহেব, হাতের বইটা মুড়লেন, বললেন, কি বলছেন? হ্যাঁ, ভদ্রমানুষ সিংহ সাহেব, ভাবি স্ত্রীকে এখনো আপনিই বলছেন। সোমা বলে, বলছিলাম হঠাৎ এইসব অনুষ্ঠান, আমার একটু অসুবিধে রয়েছে। আপনার অসুবিধে? সাহেব যেন বিনয়ে গলে পড়েন। তাহলে তো হতেই পারে না আজ। আপনার মা যেসব অসুবিধের কথা বলছিলেন তার ব্যবস্থা করতে লোক গেছে, কিন্তু আপনার অসুবিধে দূর করতে পারি এ স্পর্ধা রাখি না। বলুন তাহলে আজ চলে যাই। ই আবার কি মুশকিল? সোমা যেন পায়ের নিচে তেমন জুৎসই মাটি পায় না। ভেবেছিল লোকটা এ প্রস্তাবে রেগে উঠবে, কড়া কথা বলবে, সোমাও তার উত্তরে কড়া হবে। কিন্তু এটা কি হলো? হ্যাঁ, চলে যাও, এটা কেমন করে বলা যায় ভদ্রলোককে? তাই বলতে হয়, আমি ঠিক এভাবে বলছিলাম না। বলুন তবে কিভাবে বলতে চান? সোমা বিপন্ন গলায় বলে, মানে অন্য কিছু নয়, হঠাৎ এরকম। সিংহ সাহেব একটু হাসেন। তার মানে আপনি এখনো মনস্থির করতে পারেননি? বেশ তো, করুন মনস্থির। জোর করে আপনার উপর একটা বিয়ে চাপিয়ে দেব এমন বর্বর ভাববেন না আমাকে। আপনার বাবা মা দুজনেই বললেন আপনি খুব, মানে আপনার কোনো আপত্তি নেই। তবু যেন ঠিক স্বস্তি পাচ্ছিলাম না। ভালোই হলো যে আপনার সঙ্গে এভাবে কথা বলার সুযোগ হলো। আজ তাহলে পাকা কথা থাক। উঠে দাঁড়ালেন সিংহ সাহেব, বললেন, আমি তাহলে বাইরে গিয়ে দাঁড়াই, ওরা আবার এসে পড়বে, মানে যারা বাজারে গেছে। সোমা আরও বিপন্ন হয়। সোমা যা পরিকল্পনা করে এসেছিল সেটা যেন ভেস্তে যাচ্ছে। সোমা এই প্রবল ব্যক্তিত্বের সামনে অসহায়তা অনুভব করে। তাই বলে ফেলে, বাইরে গিয়ে দাঁড়াবেন কেন? আপনি বসতে অনুমতি দিলে বসতে পারি, তবে। একটু হাসেন সিংহ সাহেব। বুঝতেই তো পারছেন ওদের সামনে একটু লজ্জায় পড়তে হবে, অথচ। আরও একটু হাসেন। আপনার বাবা মা এমন একটা অ্যাসিওরেন্স দিয়েছিলেন যে আয়োজনটা করে ফেলতে দ্বিধা করিনি। এখন অবশ্য নিজেকে খুব বোকা লাগছে। বোকা লাগছে?
সিংহ সাহেবের নিজেকে খুব বোকা লাগছে। তাহলে সোমার সোমার কি লাগছে নিজেকে? খুব চালাক? চালাকির জোরে লোকটাকে এত সহজে তাড়াতে পারছে বলে আত্মপ্রসাদ অনুভব করছে। এরপর মার কাছে গিয়ে বড় মুখ করে বলতে পারবে, কি হলো, আকাশ থেকে বজ্রপতন? অপমানও করিনি, তাড়িয়েও দিইনি। আল কথা, বুদ্ধি করে কথা বলা চাই। কিন্তু তা তো হলো না। সোমা বলে ফেলল, বাহ, তা কেন? বরং আমি বোকার মতো কথা বলছি। মানে বাবা মা আমাকে ঠিক আজই জানাননি বলেই। সেটাই অনুমান করছি। যাক, আপনি মনস্থির করুন, কোনো মতেই আমি আপনার ইচ্ছার বিরুদ্ধে কিচ্ছু করব না। সেই অফিসারের ডাঁটটা যেন একটু শিথিল হয়ে যাচ্ছে, যেন চোখের কোণায় একটু আকুলতার ছায়া। তবু কথা গম্ভীর, মার্জিত, শান্ত। যদি আদৌ না মনস্থির হয়, তাতেও আমি কোনো অভিযোগ তুলব না। আচ্ছা, সোমা কিছু বলতে যাচ্ছিল, এই সময় হুড়মুড়িয়ে এসে পড়ল সিংহ সাহেবের আত্মীয়, পুরুত, ড্রাইভার আর তাদের সঙ্গে মুটে একটা। প্রচুর মিষ্টি, ফল, খাবার দাবার, ভালো ভালো কাঁচের প্লেট, কাঁচের গ্লাস, পানের খিলি, লেমন স্কোয়াশ, রুপোর রেকাবি, ধান দুর্ব আর শাড়ির বাক্স। হইচই করে নামালো এসব তারা। তার মানে মজুদ ছিল এসব কোথাও। সোমা স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে। কি বলবে সে এখন? উঠিয়ে নিয়ে যাও এসব, নাকি হে সাহেব, তুমিই উঠে যাও তোমার দলবল নিয়ে, আমরা এগুলি গ্রহণ করি? ওরা সোমাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে আশ্চর্য হয় এবং পুরোহিত ঠাকুর শশব্যস্তে বলেন, তোমাকে তো মা এবার একটু প্রস্তুত হতে হবে। এই যে শাড়ি। খুলে ধরেন। আগা গোড়া জরিদার একখানা ফিকে নীল বেনারসি শাড়ি ঝলমলিয়ে ওঠে। পুরুত আবার বলেন, এই শাড়িখানি পরে আসতে হবে মা, আর কপালে একটু চন্দন, ফুলের মালা আমাদের সঙ্গে আছে। শাড়িখানা সোমার শিথিল হাতে গুঁজে দেন, আর সিংহ সাহেব এই সময় বলে ওঠেন, থাক ঠাকুরমশাই, আজ উনি একটু অসুস্থ রয়েছেন। অসুস্থ? ঠাকুরমশাই বসে পড়েন। সে কি, এত আয়োজন! কি আর করা যাবে, সুযোগ এলে আর একবার আয়োজন করা এমন কিছু শক্ত হবে না। সিংহ সাহেব হাসেন, উঠে পড়ে বলেন, শরদিন্দুবাবুর সঙ্গে একটু দেখা করে যেতাম। সোমার চোখের সামনের দৃশ্যটা ঝাপসা হয়ে আসে। দেখা করে যাবে? দেখা করে বলে যাবে, ওহে মশাই, আপনার মেয়ে এখনো মনস্থির করতে পারেননি, অতএব আমি বিদায় নিচ্ছি। এই সব খাবার দাবার সোমাদের বাড়িতে পড়ে থাকবে, ওরা না খেয়ে বিদায় নেবে। অপরাধের মধ্যে ও বিনা খবরে এসেছে। সোমা তার বাবার মুখটা ভাবে, মার মুখটা ভাবে। ছোট ছোট যে ভাই দুটো ভয়ানক নতুন একটা আমোদের আশায় উৎসুক আগ্রহে ফুরফুর করছে, তাদের মুখগুলো ভাবে। শুধু সোমা হঠাৎ এই মুহূর্তে শঙ্খর মুখটা ভাবতে ভুলে যায়। তাই সোমা ব্যাকুল হয়ে ওঠে, বলে, বাবাকে কি বলবেন? সিংহ সাহেব হাসেন, যা হোক একটা কিছু বলা যাবে। সিধু, তুই ঠাকুর মশাইকে নিয়ে গাড়িতে বসগে যা। ওরা চলে যাবার ভঙ্গি নিয়েও ইতস্তত করে। সোমা কি যেন বলতে যায়, সিংহ সাহেব মৃদু হেসে বলেন, জিনিসটা বয়ে এনেছি আর ফিরিয়ে নিয়ে যাব না, বরং আপনার মাকে বলবেন তুলে রাখতে। নেকলেসের কেসটা নামিয়ে রাখেন টেবিলে। সোমা সহসা কঠিন হয়। সোমার বোধ করি এখন শঙ্খর মুখটা মনে পড়ে। সোমা বলে, না, ও আপনি নিয়ে যান। ধরুন যদি এ অনুষ্ঠানটার সুযোগ আদৌ না আসে। এতক্ষণে যেন স্মার্ট আর চটপটে লাগে সোমার নিজেকে, আর নিজের উপর খুব খুশি হয়ে ওঠে। ইস,
এতক্ষণ কি বোকার মতো ভেবে যাচ্ছিল, কিন্তু ওটা কি? সিংহ সাহেবের মুখে ও কিসের হাসি, অবিচলিত আর প্রচ্ছন্ন ব্যঙ্গময়, যেন এই রকম একটা কথাই শুনতে হবে সেটা জানতেন তিনি। এই বুঝে ফেলা হাসিটুকু দেখে সোমার হঠাৎ নিজেকে ভারী অপদস্থ লাগে, আর লোকটার উপর রাগে জ্বলে যায়। তার উপর আরও চালায় লোকটা, আরও অমায়িক গলায় বলে, তাহলে ওটা আপনার ভবিষ্যৎ শুভ দিনের জন্য উপহার হিসেবে থাকবে? তার মানে? রুদ্ধ কণ্ঠে বলে সোমা। সিংহ সাহেব হেসে উঠে বলেন, কি আশ্চর্য, এর আর মানে বোঝাবার কি আছে? আপনার বিয়ের প্রেজেন্টেশন হিসেবে রইল। সোমা কি এই অপমান গায়ে মেখে বসে থাকবে? বলবে, আচ্ছা তাই থাক? তা তো সম্ভব নয়। তাই সোমা আরক্তিম মুখে বলে, অদূর সুদূর কোনো ভবিষ্যতেই সে শুভদিনের আশা নেই। আহা, নেই এ কথা কি জোর গলায় বলা যায়? আশা রাখাই মানুষের ধর্ম। ঠিক আছে, কিন্তু তাই যদি হয়, আপনিই বা কেন দিতে যাবেন, আর আমিই বা কেন? থেমে যায় সোমা, ভাবে বড় রূঢ় হচ্ছে বোধহয়, কিন্তু কথাটা শেষ করে নেন শ্রোতাই। তুমিই বা কেন নিতে যাবে, এই তো। সিংহ সাহেব যেন শিশুর বীরত্বের আস্ফালন শুনছেন। সিংহ সাহেবের মুখে সেই বীরত্বের দর্শকের সকৌতুক হাসি ফুটে ওঠে। আর তাই বোধ করি আপনি ছেড়ে তুমি ধরেন। বলেন, এত বড় মেয়ে, আচ্ছা ছেলে মানুষ তো, তোমার বিয়ের সময় তোমার বাবার একদার কোনো সহকর্মীর অধিকার থাকবে না বিয়েতে উপহার দেবার? সহকর্মী? ওপর ওলা নয়, সহকর্মী। দেখা যাচ্ছে বাংলা ভাষাটা ভালোই জানেন সাহেব। কোনখানটায় কি মারপ্যাঁচ কষলে প্যাঁচে ফেলা যায় সেটা দিব্যি জানা আছে। এখন সোমা, তুমি কি বলবে বলো? পারবে আরও স্মার্ট হতে? পারবে আধুনিক ভঙ্গিতে কাটা কাটা বুলি বলতে? তা পারলই না বটে, নেহাত সেই বোকার মতোই বলে বসল, সে তাহলে বই টই কি সামান্য কিছু দেবেন? এত টাকা খরচ করবেন কেন? কেন? সিংহ সাহেব মৃদু হাসির সঙ্গে বলেন, কারণ আমার খরচ করবার মতো বাড়তি কতকগুলো টাকা আছে। প্রয়োজনের অতিরিক্ত থাকলে সেটা খরচ করবার একটা পথ চাই তো। উপলক্ষ জুটে গেলেই খুশি হই। বাড়তি কতকগুলো টাকা, অর্থাৎ ঘুষের টাকা? সোমা আবার চেষ্টা করে প্রখর হবার। ও, তার মানে আপনার সেই একদার সহকর্মীর মেয়ে বা ছেলের বিয়ে হলেই একটা করে জড়োয়া নেকলেস উপহার দেন আপনি? আশ্চর্য! সিংহ সাহেব, যার কেশর ফোলানো দেখলে পিলে চমকে যায় লোকের, এবং পান থেকে চুন খসলেই যার কেশর ফুলে ওঠে, তিনি এই অনাসৃষ্টি অবস্থার মধ্যেও দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা মেয়ের বাচালতা শুনছেন। তাও কোন মেয়ে? না, তার একদার অধস্তনের মেয়ে। আর যে অধস্তনের পথে দাঁড়ানো বন্ধ করেছেন তিনি বস্তাখানেক টাকা ঢেলে। অযাচিত সেই দানের ভারে তো নুইয়ে থাকবার কথা সমগ্র পরিবারটারই, সে জায়গায় কিনা এতখানি ঔদ্ধত্য। এখনই টাইট দিয়ে দিতে পারেন না সিংহ সাহেব ওই বাচাল মেয়েটাকে? অপমানের কাদায় মুখ ঘষে দিতে পারেন না? এক ধমকে চুপ করিয়ে দিতে পারেন না? পারেন, অথচ করছেন না তা। তার মানে সকৌতুকে উপভোগ করছেন ওই বাচালতা। হয়তো ওটা উপভোগ্যই লাগছে তার, যেমন লাগে তরুণ পুরুষের। পুরুষ জাতির কাছে মেয়েদের বাচালতাটা তো উপভোগ্যই। এখানে ওদের মান অপমানের প্রশ্ন ওঠে না। তাই সিংহ সাহেবকেও সে প্রশ্ন ওঠাতে দেখা গেল না। ওই জড়োয়া নেকলেসের উল্লেখেও সমান হাসি মুখেই উত্তর দিলেন, তা হয়তো দিই না, কিন্তু উপহারটা তো দেও খাজনা নয় যে
তার একটা বাঁধা ধরা অঙ্ক থাকবে, ওটার কম বেশি মুডের ওপর। তার মানে সিংহ সাহেব এখন জড়োয়া নেকলেসের মুডে আছেন। পাকা দেখতে এসেছিলেন শাড়ি গহনা মিষ্টি মাষ্টি নিয়ে, হলো না সে দেখা। পাকা দেখার কোণে তাড়িয়ে দিচ্ছে সাংঘাতিক এক পাকামি করে, তবু মুডে আছেন। আশ্চর্য প্রাণশক্তি বলতে হবে। সোমা যেন এই শক্তির কাছে দুর্বল হয়ে পড়েছে। তাই সোমা ফ্যাকাশে গলায় বলে, কিন্তু আজ তো আপনার ভালো মুডে থাকবার কথা নয়। কথা? এবার বেশ জোর গলায় হেসে ওঠেন সাহেব। মুডও কি তোমার অঙ্কশাস্ত্র যে হিসেবের ছক মেনে চলবে? আশ্চর্য, এত ভালো বাংলা শিখল কোথা থেকে লোকটা? চিরদিন তো উঁচু পোস্টে বসে দপ্তর চালিয়েছে, কেবল উঁচু ভাষার দাপটে। বাংলা গল্প উপন্যাস পড়ে বুঝি? সময় পেয়েছে কোথায় এত? ও ঘর থেকে সোমার মা বাবা আশান্বিত চিত্তে বলা বলি করেন, হঠাৎ এত হাসি? তাহলে মেয়েটা ফাঁসায়নি আমাদের? যেভাবে তাল ঠুকে গেল ও ঘরে! আরে বাবা, টাকা বড় জিনিস, দেখলে তো কোথাও কিছু না, দুহাতে টাকা ছড়াচ্ছে। সোমার মা মুখ টিপে হাসেন। ঘুষে ভগবান বস তো মানুষ কোন ছাড়। আর দেখছো তো, শুনতেই বয়স হয়েছে, কি স্বাস্থ্য, কি চেহারা। তা কথাটা সোমার মার মিথ্যে নয়, স্বাস্থ্যটা সিংহ সাহেবের দ্রষ্টব্য। আর চেহারা, সৌন্দর্য না থাক প্রাচুর্য আছে। ওই খোলা গলার হাসিটার পরই কেমন একটু স্তব্ধতা। কি হলো, বেশি ঘোরালো কিছু নয় তো? আবেগের মাথায় হঠাৎ? যতই হোক আইবুড়ো মেয়ে। ধৈর্য ধরতে পারলেন না সোমার মা, চলে এলেন পিছু পিছু শরদিন্দুও। আর ঠিক যে সময় সোমা ওই অঙ্কশাস্ত্র সম্পর্কে একটা ঘোরালো উত্তর দেবার চেষ্টা করছিল, সেই সময়ে ওদের দরজার অদূরে ভিতর দালানে দেখা গেল। সোমা তাকিয়ে দেখল, আগ্রহে ব্যাকুল, আনন্দে ছলছল, উৎসাহে অধীর দুখানি মুখ। যেন সোমার উপর সমস্ত প্রত্যাশার ভার নামিয়ে স্বস্তির আর নিশ্চিন্ততার নিঃশ্বাস ফেলছেন। সোমা এখনই ওই মুখ দুটোর উপর ছাই ছড়িয়ে দেবে? সোমা তারপরও আবার মুখ দেখাবে? তাছাড়া এই শয়তান লোকটা এখন ভদ্রতার পরাকাষ্ঠা দেখালেও আশাভঙ্গে ক্ষিপ্ত হয়ে কি না কি করে বসবে কে জানে। হয়তো এমন মারাত্মক অপমান করে বসবে যে হাই ব্লাড প্রেশার রোগীটা উত্তেজনায় স্ট্রোক হয়ে গড়িয়ে পড়বে, হয়তোবা তার থেকেও বেশি ভয়ঙ্কর কিছু। সোমার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে, সোমার মাথার মধ্যে অর্কেস্ট্রা বাজছে, সোমার চোখের সামনেটা কুয়াশায় আচ্ছন্ন হয়ে আসছে। ওরা এসে পড়েছেন। ওদের সামনে ওই ধূর্ত লোকটা এখুনি হাত জোড় করে অমায়িক গলায় বলবে, আজ পাকা দেখায় আপনার মেয়ের অসুবিধে রয়েছে শুনলাম, তাহলে আজ বিদায় নিচ্ছি, যদি কোনোদিন সুবিধে হয় ডাক দেবেন। অথচ এমনভাবে বলবে, বুঝিয়ে ছাড়বে সুবিধে যে সোমার কোনোদিনই হবে না সেটা জেনেই যাচ্ছে সে, আর তার পরের কথা ডাকলেও আসবে না। এসব বোঝাবার মতো ভয়ানক একটা ব্যঙ্গের হাসি হাসতে জানেও। অতএব তৎক্ষণাৎ ঘটে যাবে সেই ঘটনাটা। সেই হাসির দিকে তাকিয়েই গড়িয়ে পড়ে যাবে একটা ভারসাম্য রক্ষায় অক্ষম অশক্ত দেহ। কে জানে, মনের অগোচর পাপ নেই, তাই একটা পাপ চিন্তা মনে উঁকি দিয়ে যায় সোমার। কে জানে ঠিক কতখানি অশক্ত না হলেও ক্রোধে ক্ষোভে মেয়েকে শাস্তি দেবার বাসনায় তেমন অশক্তির অভিনয় দেখাবে দুর্বল চরিত্রের মানুষটা, ইচ্ছে করেই গড়িয়ে পড়বে। দুর্বল চরিত্র? তাছাড়া কি, ঘোরতর। একজনের অযাচিত করুণায় লজ্জিত হল না, অসম্মানিত বোধ করল না, অঞ্জলি পেতে সেই করুণাধারা পান করতে বসল, আর তার বিনিময়ে চৌকাঠের কাছে এসে গেছেন ওরা। বাবার হাঁটতে দেরি হয় বলেই
এতটা সময় লাগলো, কিন্তু আর লাগবে না। ঘরে এসে ঢুকবেন। সোমা কি করবে? সোমা কি সেই আসন্ন ভূমিকম্পের জন্য প্রস্তুত হবে? না না, এই মুহূর্তে আর সে সাহস খুঁজে পাচ্ছে না সোমা। সোমা তাই এখন বালির বাঁধ দিয়ে ভাঙনের মুখে গড়িয়ে পড়া থেকে আত্মরক্ষা করবে। সোমা গলার স্বর নামায়, সেই মৃদু গলাকে দ্রুত করে। শুনুন, এতক্ষণ যে কথা হচ্ছিল সেটা বলবেন না ওদের। যা হতে যাচ্ছিল হোক। যা হতে যাচ্ছিল হোক? হ্যাঁ হ্যাঁ, যা করতে এসেছিলেন করেই যান। আমি আমার কথা উইথড্র করছি। বাবা বিচলিত হবেন, প্রেশার বেড়ে যেতে পারে। বাবার জন্যেই। মা বাপকে পাশ কাটিয়ে ঘর থেকে বেরিয়ে গেল সোমা। মা বাপ ঘরে ঢুকেছেন, তবু ভাবি বরের সঙ্গে ফুসফুস গুজগুজ। সোমার মা ভাবেন, সেই যে বলে না, হয়তো হয় নয়তো নয়, এ হচ্ছে তাই। এলেন যেন রাগে আগুন হয়ে, অথচ নিজেরই তার একটু রাগ রাগ হয়। কোথায় একেবারে সাজিয়ে গুছিয়ে মেয়ে নিয়ে আসবেন তা নয়। তারপরই চোখে পড়ল টেবিলের উপর, চৌকির উপর, চেয়ারের উপর জিনিসের সম্ভার। দিশেহারা গলায় বলে উঠলেন, এ কি, এত কি করেছেন আপনি? হ্যাঁ, এখনো আপনি। তাছাড়া কিছু বলা সম্ভব নয়। যখন জামাই হয়ে যাবে তখন চেষ্টা করবেন বাবা তুমি বলতে। সিংহ সাহেব মৃদু হেসে বলেন, কি আর, সামান্য কিছু। শরদিন্দু এসব সৌজন্যের দিকে তাকান না। সন্দিগ্ধ গলায় বলেন, ওরা কোথায় গেলেন? বাইরে গাড়িতে আছে। এবার উদ্বিগ্ন গলা, কেন? বাইরে কেন? বাইরে কেন? সিংহ সাহেব একটু হাসেন। আমি বললাম। হ্যাঁ, ওরা ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে সোমার কথা উইথড্র করবার আগেই সিংহ সাহেব চোখের ইশারায় তাদের বাইরে পাঠিয়েছেন। মুটেটা জিনিস নামিয়েছে, চলে গেছে। সিংহ সাহেব সেই কথাই বলেন। আমি বললাম বাইরে গিয়ে বসতে, হঠাৎ তাড়াহুড়ো করে এসে আপনাদের অসুবিধে ফেললাম। শরদিন্দু ব্যস্ত স্বরে খাপছাড়া গলায় বলেন, অসুবিধে? কি বলছেন আপনি? অসুবিধে কিছু না, না মোটেই না। আপনার পায়ের ধুলো পড়া আমাদের ভাগ্য। সোমার বহু জন্মের ওপরওয়ালার সঙ্গেই কথা বলেন শরদিন্দু। শুধু বহু জন্মের কি সেটাই চট করে খুঁজে পান না। ঠিক আছে। অভয়ের প্রসন্ন হাসি হাসেন সিংহ সাহেব। ব্যস্ত হবেন না, আমি বরং একটু ঘুরে আসছি। ঘুরে আসছি? সর্বনাশ! তার মানে আর আসছি না? তার মানে মন ঘুরে গেছে? ওই পাজি লক্ষ্মী ছাড়া মেয়ে তাহলে বলেছে কিছু, ফুসফুস করে তাহলে ওইসবই কিছু বলছিল। ইনি ভদ্রলোক, তাই ঘুরে আসছি বলে সরে পড়ছেন। সোমার মার এক ভয়ে আর এক ভয়ের বাঁধ ভাঙে, তাই মুখ দিয়ে তুমি বেরিয়ে আসে। সোমার মা আঁতকে উঠে বলেন, সে কি বাবা, এখন আবার ঘুরে আসবে কি? এখনই শুভ কাজটুকু হবে। তাতে কি, এখনই আসবো। প্রজ্ঞা পারমিতার মতো করুণা ঘন প্রসন্ন মুখ থেকে ঝরে ঝরে পড়ে কথা। আসলে একটা দরকারি জিনিস আনতে ভুল হয়ে গেছে। মানে বুঝছেনই তো, বাড়িতে বলে দেবার কেউ নেই। ভুল হবেই সর্বদা। খরচা হয়তো করতে পারি কতকগুলো, নিয়ম টিয়ম তো জানি না। সোমার মা মনে মনে বলেন, আহা, একেই বলে সোনা কাঁদে কান রে। রাজার সংসার, অথচ যেন বেচারি। মুখে বলেন, তা হোক তা হোক, ভুল আর কি, এই এত সব কাণ্ড। আবার আপনি তুমির সীমানায় হোঁচট খাচ্ছেন সোমার মা, তাই ওটা বাদ দিয়ে কথা চালানোর চেষ্টা। সিংহ সাহেব বলেন, ওসব না, একটা দরকারি জিনিস আনা হয়নি, এখনই আসছি। আচ্ছা, আপনারা প্রস্তুত হন। সিংহ সাহেব দরজার বাইরে পা ফেলেন। পাখি বুঝি উড়ে গেল। শরদিন্দু আর থাকতে পারেন না, বলে ওঠেন, আমার ওই লক্ষ্মী ছাড়া মেয়েটা কিছু বলেছে বুঝি? সিংহ সাহেব আকাশ থেকে পড়েন। উনি কি বলবেন?
শরদিন্দু আবার সামলান। না, মানে একালের মেয়ে তো, হয়তো এখনই এটা চাই ওটা নইলে হবে না বলে ব্যস্ত করেছে। ছি ছি, হে আপনি কি বলছেন? সিংহ সাহেব যেন মরমে মরে যান। আপনার মেয়ে, তার প্রকৃতি আপনি জানেন না? বাস্তবিকই একটা জিনিসের ভুল হয়ে গেছে। রাস্তায় নামেন, সরু রাস্তাটা পার হয়ে এগিয়ে যান বড় রাস্তায় দাঁড় করানো গাড়ির দিকে। আর এসেছে। ভোট যুদ্ধে পরাজিত নির্বাচন প্রার্থীর মতো শিথিল ভঙ্গিতে চৌকিটার কোণ চেপে বসে পড়েন শরদিন্দু, মিষ্টির হাঁড়ির গায়ে গা লাগিয়ে। সোমার মারও ভঙ্গি শিথিল, স্বর ভয়ার্ত। ও কথা বলছো কেন? কেন আর, যা স্পষ্ট দেখছি। আসবে না? তার মানে বিয়ে করবে না? তাই তো মনে হচ্ছে। প্রথমে কিরকম উৎসাহভাবে এসেছিল, এখন দেখলে তা। কিন্তু তা যে বলছো, তাহলে ওই টাকাটা বিয়ের আশাতেই তো ফেলেছিল, সেটা অমনি ছেড়ে দেবে? অমনি ছেড়ে দেবে কি পরে চোখে সর্ষে ফুল দেখাবে কে জানে। অফিসেও তো ওই কর্ম করেছে কত সময়। অফিসের স্মৃতির কথা তুলে মনটাকে আরও অন্ধকার করে তুলতে ইচ্ছে করে না বলেই, অথবা এনার্জির অভাবে চুপ করে যান সোমার বাবা। অনেকক্ষণ বসে থাকেন হাত পা এলিয়ে। দুটো মানুষই কোনো জিনিসে হাত ঠেকান না, যেন জিনিসগুলোর ওপর প্রেতাত্মার স্পর্শ লেগে আছে। তারপর সোমার মা আস্তে সাবধানে, প্রায় অবৈধ কাজের ভঙ্গিতে গহনার কেসটা একটু ফাঁক করে দেখেন, আর সঙ্গে সঙ্গে একটা অস্ফুট আর্তনাদ করে ওঠেন। জড়োয়া নেকলেস! হঠাৎ উঠে দাঁড়ান, তীব্র বেগে ভিতরে ঢুকে যান, আক্রোশের গলায় ডাক দেন, সোমা! সোমা ঘর থেকে বেরিয়ে আসে। এলো চুল, শিথিল বেশবাস। সোমার মা আর ভদ্রতার আবরণ রাখতে পারেন না। চাকরি করা মেয়েকে বলে ওঠেন, কি বলেছিস ওকে, লক্ষ্মী ছাড়া মেয়ে? সোমা ভুরু কোঁচকায়। কি বলেছি? যা বলতে গিয়েছিলি, নিষ্ঠুর অবিবেচক মেয়ে। সোমার মা হাঁপান। সেই তাড়িয়ে ছাড়লি অত বড় লোকটাকে? তাড়িয়ে? হ্যাঁ, তার মানেই তাই। ঘুরে আসছি বলে চলে গেল, সে কথার মানে বুঝছি না আমি, আর আসবেও। চলে গেল? সোমার চোখের সামনে আবার কুয়াশার পর্দা। শেষকালের কথাগুলো কি শুনতে পায়নি, নাকি অনুধাবন করতে পারেনি? অথবা সোমার ধৃষ্টতার শাস্তি দিয়ে গেল, বুঝিয়ে দিয়ে গেল, আমি তোমার হাতের বাঁদর নাচের বাঁদর নই? তবু বলতেই হবে, ভদ্র। চলে যাবার উপরে একটা আবরণ দিয়েছে, একেবারে নির্লজ্জ নিরাবরণ করে দিয়ে যায়নি। তা দিলে এই লোক দুটো হার্ট ফেল করত। কে জানে এখনই করবে কি না। মার ওই আশাহত উত্তেজিত মুখের দিকে তাকিয়ে হঠাৎ ভারী ঘৃণা এলো সোমার। তোমাদের স্বার্থের হাঁড়ি কাঠে সন্তানকে বলি দিতে বসেছ তোমরা, তবু লজ্জা নেই? ভিটে বাঁধা দিয়ে পেট ভরিয়েছ, এখন মেয়ে বাঁধা দিয়ে ভিটে ছাড়াতে বসেছ, অথচ বড় মুখ করে শাসন করতে এসেছ মেয়েকে। ভয়ানক একটা উত্তেজনা বোধ করছিল সোমা, অথচ তীব্র কিছু বলবার অভ্যাসের অভাবেই কণ্ঠ রুদ্ধ হয়ে থাকে তার। কথা সোমার মাই বলেন, এখন ওই জড়োয়া নেকলেস, বেনারসি শাড়ি, এত খাবার দাবার, কি করব এইসব নিয়ে আমি? আমার যে মাথা কুটে মরতে ইচ্ছে করছে গো। সোমা তবুও স্তব্ধ হয়ে থাকে। সোমা যেন অবাক হয়ে গেছে, সোমার হিসেব গুলিয়ে যাচ্ছে। সোমা ভেবেছিল সোমার ওই শেষ সম্মতির সুযোগটুকু লুফে নেবে অতিক্রান্ত যৌবন, লুব্ধ চরিত্র লোকটা। ভদ্রতার পালিশ লাগিয়ে কথা বলছে বলেই তো ভদ্র হয়ে যায়নি। গরিবের দুর্বলতার সুযোগ নিয়ে একটা মেয়ের সর্বনাশ করতে বসেছে, সহজে ছাড়বে না। আচ্ছা, তাহলে চলে গেল কেন? তবে নিশ্চয়ই শুনতেই পায়নি সোমার শেষ কথাটা, অথবা বুঝতে পারেনি। তাই, সেটাই সম্ভব। তাড়াতাড়িতে ঠিক কোন শব্দটা উচ্চারণ করে এসেছে নিজেই যেন স্মরণে আনতে পারে না সোমা। কি বলে এলাম আমি?
কি বলে এলাম? এক পুরিয়া বিষ এনে দুজনে খেয়ে সব জ্বালা জুড়িয়ে চলে যাব, ব্যাস। সোমার মা ঘোষণা করেন, বেঁচে থাকা মানেই তো তোমার মতো নিষ্ঠুর মেয়ের হাতে পড়ে থাকা। কত আশা করেছিলাম আবার বুঝি দিন ফিরল। দোজ বড়ে তেজ বড়ে নয়, শুধু বয়সটা একটু বেশি। সেটাই যখন এত বড় হলো তোমার কাছে, তখন আর বলার কি আছে? সোমার মা নিঃশ্বাস ফেলেন, রোদে হাঁপানো কুকুরের মতো দেখতে লাগে ভঙ্গিটা। সোমা হঠাৎ দৃঢ় হয়, তীব্র হয়, বলে, ঘুরে আসবেই তো বলেছে, একেবারে ধরেই নিচ্ছ কেন? আর আসবে না? না আসে ঠিকানাটা দিও, আমি নিজে গিয়ে পায়ে ধরে ডেকে নিয়ে আসব। সে কথা বলিনি তোমায় আমি। তুমি বলনি, আমিই বলছি। বিয়ে ব্যাপারটা যখন তোমাদের কাছে এতই তুচ্ছ আর সহজ, তখন সোমার মাও যুদ্ধে নামেন। ক্ষতি বা কি তাও তো বুঝছি না। দোজ বরে বিয়েও কি শোনোনি কখনো? বরের বয়স বেশি, এই খোঁজ মনে তুলে এই সংসারটাকে মাথা তুলতে দেবে না তুমি? বয়সটাই সব? রূপ গুণ বিদ্যে বুদ্ধি ধন দৌলত আর কিসে খাটো ও? সোমা একটু হাসে, ঘৃণার হাসি। বলে, তোমার কথাটা কেমন হলো জানো? হাত পা চোখ কান নখ চুল সবই তো রয়েছে মানুষটার, শুধু প্রাণটাই নেই। তাতে এত দুঃখের কি আছে? সেইটা আর এইটা এক হলো? বেশি তফাৎ নেই মা। তুমি বোধহয় আর একটা মানুষকে হিসেবের মধ্যেই আনোনি, তাই না? আর একটা মানুষ? সোমার মা কেঁপে ওঠেন। হয়ে গেল? উদ্ঘাটন হয়ে গেলে আর কি রইল? সোমার মা অতএব আকাশ থেকে পড়েন। আর একটা মানুষ মানে? ও, মানেও জানো না কথাটার? সোমা ঘৃণার হাসি হাসে। তুমি যে এত চমৎকার অভিনয় করতে পারো মা, এতদিন জানতাম না। কি কি বললি? সোমার মা যেন ধসে পড়েন। লক্ষ্মী ছাড়া মেয়ে সব বুঝে ফেলেছে। সোমার মা তবু বলেন, অভিনয় মানে? তোমাকে তাহলে এবার থেকে সব কথার মানে বোঝাতে হবে। সোমা জ্বলন্ত গলায় বলে, অবাক হয়ে যাচ্ছি মা। কথা শেষ হয় না, ওদিক থেকে শরদিন্দুর ভাঙা ভাঙা আনন্দ উদ্বেল কণ্ঠের ব্যস্ত ডাক শোনা যায়। কই গো, তোমাদের মেয়ে সাজানো হলো? এরা তো এসে গেছেন। না, তোমাদের নিয়ে আর খোকাই বা গেল কোথায়? খেয়ে যে কি করে? শরদিন্দু ভিতরে চলে আসেন, আর সোমা তাকিয়ে থাকে বাবার মুখের দিকে। বাবাও যে এমন নিপুণ অভিনেতা তা তো কই জানা ছিল না। তারপর মার দিকে চাইল, বললে, দেখলে বলিনি আসবে? এরপর কি সোমা সেই লোকটার প্রতি কৃতজ্ঞ হবে? অভিনেতার এবার উচ্চগ্রামের পরিবর্তে নিম্নগ্রাম। যা হোক করে ম্যানেজ করে এলাম, এখন যা হোক করে একবার বেরিয়ে আজকের মতো মুখটা রাখো আমার। তারপর যদি ইচ্ছে হয়। ইচ্ছে হলে কি হবে, অথবা ইচ্ছেটা কি হবে, সে সম্পর্কে অন্ধকারেই রেখে আবার চলে যান ব্যস্ত হয়ে। আর একবার গলাটা চড়ান, থাক আর কোণে সাজে দরকার নেই, যেমন আছে চলে আসুক। এরা কতক্ষণ সময় দেবেন? তা ওরা হয়তো সময় দিতেন, মেয়ের বাবাই দিলেন না। এমনিই চলে এলো সোমা। তবে ওরা, অর্থাৎ ওদের পুরুত আর আগের ভাগ্নেটি এবং দ্বিতীয়বারে নিয়ে আসা একটি জ্ঞাতি ভাইপো উচ্ছ্বসিত বাক্যে বলে উঠলেন, হে মেয়েকে আর সাজাবার কি আছে? তারপর সোমার সেই 8 পৌরে সাজের উপরই জড়োয়া নেকলেস তুলল। সোমার কোলের উপর পাট করা বেনারসিটা পড়ে রইল। তারপর চর্বচস্য করে খেলো সবাই। ভাগ্নেই মেয়েলি ভঙ্গিতে সব প্লেটে প্লেটে সাজিয়ে ফেলল। সোমার মা হাতে করে এগিয়ে দিলেন। পুরোহিত বিবাহের দিন স্থির করলেন। অতঃপর উঠলেন তারা, এবং ঠিক বিদায়ের প্রাক্কালে সিংহ সাহেব এক ভয়ানক কাণ্ড করে বসলেন। দ্বিতীয়বার ঘুরে আসার ফসল একটি শাড়ির বাক্স খুলে চওড়া লাল পাড়ের একখানি দামি গরদ শাড়ি বার করে ভাবি শাশুড়ির পদপ্রান্তে নামিয়ে রেখে পায়ে হাত দিয়ে প্রণাম করলেন তাকে। মৃদুস্বরে কি যেন বললেন। হ্যাঁ,
সিংহ সাহেব তার অধস্তন শরদিন্দুর স্ত্রীকে পায়ে হাত দিয়ে, অথচ পৃথিবী স্থির হয়ে রইল। গল্প ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আর বন্ধুদের সঙ্গে ভাগ করে নেবেন। সঙ্গে থাকবেন। ধন্যবাদ।